মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। যোগ্য প্রার্থীর খোঁজে ভোটাররা, সুষ্ঠু করতে প্রত্যয়ী কমিশন। সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় নরসিংদীর ফার্মেসিতে নষ্ট হচ্ছে ঔষধের গুণাগুণ। উদাসীনতায় বাড়ছে জীবনের ঝুঁকি, বলছেন চিকিৎসকরা। এবং পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগে স্থবিরতা, যাত্রী সংকটে লঞ্চ চলাচল বন্ধের উপক্রম। সরকারের সুদৃষ্টি চান লঞ্চ মালিকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদ সারা দেশে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। এ পর্যায়ে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে। তিনটি উপজেলায় ভোটার সংখ্যা ৭,46,৩০৪ জন, যেখানে ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করে চলছে সংশ্লিষ্ট প্রশাসন। রাজশাহী থেকে মেহেদী হাসান শ্যামলের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ মে। এতে রাজশাহী জেলার পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা এ তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯২.৬৪ বর্গ কিলোমিটার আয়তনের রাজশাহী পুঠিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৪৫,১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২,৯৯৮ জন ও নারী ভোটার ৭২,১৯৮ জন, যেখানে মোট জনসংখ্যা রয়েছে ২,০৭,৪৯০ জন। এদিকে দুর্গাপুর উপজেলায় ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে, যার আয়তন ১৯৫.০৩ বর্গ কিলোমিটার, যেখানে মোট ভোটার সংখ্যা ১,২৬,৯৪০ জন। পুরুষ ভোটার ৬২,৯৬৯ জন এবং নারী ভোটার ৬৩,৯৭১ জন, যেখানে মোট জনসংখ্যা রয়েছে ১,৮৫,৮৪৫ জন। বাগমারা উপজেলার আয়তন ৩৬৬.৩০ বর্গ কিলোমিটার, যেখানে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে উপজেলা গঠিত। পৌরসভা দুটি হচ্ছে তাহিরপুর ও ভবানীগঞ্জ। এখানে মোট ভোটার সংখ্যা ২,৮৭,০১৪ জন। পুরুষ ভোটার ১,৩৮,৭১৭ জন এবং নারী ভোটার ১,৩৯,২৯৭ জন, যেখানে মোট জনসংখ্যা রয়েছে ৩,৫২,৯৬৯ জন। রাজশাহী জেলার এই তিনটি উপজেলায় মোট প্রার্থী ৩১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছেন। প্রচারণা শেষে আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে চট্টগ্রামের ৪ উপজেলায় চলছে শেষ দিনের প্রচারণা। দর্শক, এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আহমেদ শাহিন। শাহিন, প্রচারণা সহ নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন এবং কি বলছেন প্রার্থী ও ভোটাররা? আর মাত্র একদিন বাকি। রাত পোহালেই ২১শে মে চট্টগ্রামের উপজেলা পরিষদের ৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রার্থীরা আজকেই মাত্র তাদের সময় পাবেন প্রচারণার, এবং আজ রাত ১২টার মধ্যেই প্রচারণা শেষ হবে। প্রার্থীরা তাদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের নিজের পক্ষে ভোট নেওয়ার জন্য তারা সচেষ্ট রয়েছেন। আমরা উপজেলাগুলো ঘুরে যতটুকু জেনেছি যে প্রার্থীরা তাদের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, এই ভোট কেন্দ্রগুলোর মধ্যে ২২টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে তারা বিভিন্নভাবে জানাচ্ছেন। কিন্তু আমরা যতটুকু জেনেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে। এর মধ্যে কোনো ধরনের ভোটের সহিংসতা হয়নি। যারা আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা সচেষ্ট রয়েছেন, তৎপর রয়েছেন যাতে ভোট পূর্ব এবং পরবর্তীতে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে। এর মধ্যে যে ৪টি উপজেলার মধ্যে রয়েছে ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, এই ৪টি উপজেলার
মধ্যে মূলত রাউজান উপজেলাতে কোনো ধরনের প্রার্থী না থাকায় সেখানে নির্বাচন হবে না, অন্য 3টি উপজেলায় নির্বাচন হবে। এই নির্বাচনকে ঘিরে যে প্রার্থীরা কিন্তু যেহেতু সরকারি দলীয় প্রার্থী যে এই নির্বাচনে প্রার্থিতা নিয়েছেন, সেখানে একে অপরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিলেও কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। কিন্তু যে আমরা যেভাবে দেখছি যে ভোটাররা আশঙ্কা করছেন যে যেহেতু প্রার্থীরা দলীয় প্রার্থী হিসাবে তাদের যে দাপুটে যে প্রভাব বিস্তার করবে, সেই হিসাবে যে ভোটাররা আদৌ আশঙ্কা রয়েছেন তারা কি ভোট কেন্দ্রে যাবেন কিনা বা কিভাবে ভোট দিবেন সেই হিসাবে তারা খুবই আশঙ্কাজনক ভাবে তাদের ভোটাররা তারা আশঙ্কা করছেন। সে তাই যে প্রার্থীরাও বলছেন যে যেহেতু 22টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ রয়েছেন, তারা এক প্রার্থী একজনকে দোষারোপ করছেন যে তারা হয়তো যে এই ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের সহিংস ঘটনার তারা আশা করছেন। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও যোগাযোগ করেছি, তারা বলেছেন না, এ ধরনের আমরা কোনো ধরনের পরিস্থিতি লক্ষ্য করছি না। সুস্থ সুন্দরভাবে এবং ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই আগামী 21 মে এই চট্টগ্রামের দ্বিতীয় ধাপের 4টি উপজেলায় নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে। এবং আমরা ভোটারের কাছে জানতে চেয়েছি, ভোটাররাও বলেছেন যে তারা যদি প্রার্থীরা সুষ্ঠুভাবে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দেন, অবশ্যই তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা যতটুকু জেনেছি, হাটাচারির চৌধুরীহাট থেকে চট্টগ্রামের হাটাচারি চৌধুরীহাট থেকে এই ছিল আমাদের সর্বশেষ দিশা। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জের নির্বাচনের প্রচারণার খবর জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আজমির ইসলাম। আজমির, প্রচারণার সার্বিক চিত্র কেমন দেখছেন? নির্বাচনী যে আমেজ সেটি আমরা লক্ষ্য করেছি এবং যে ভোটার প্রার্থীরা তাদের প্রচারণা করে যাচ্ছেন এবং প্রার্থীরা কিন্তু তাদের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছে। তারা সন্ত্রাস চাঁদাবাদ নির্মূল করার জন্য ভোটারদের তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররাও কিন্তু সচেতন, তারা কিন্তু জানিয়েছেন যে কথায় নয় কাজে যারা যোগ্যতা প্রমাণ করতে পারবে তাকেই নির্বাচিত করতে চান তারা। নির্বাচনের যে আইন শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম জেলা পুলিশ সুপার শেখ গোলাম মোস্তফা রাসেলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনের পরবর্তীতে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেই দিকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা ঢেলে সাজিয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নানান অভিযোগ করে যাচ্ছেন এবং নির্বাচন কমিশনে তাদের কিন্তু এই অভিযোগপত্র জমা দেওয়ার সাথে সাথে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে আগামী এই 21শে মে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে তাদের যোগ্য স্থানে বসাতে চান, এমনটাই প্রত্যাশা এই 3 উপজেলার বাসিন্দাদের। আজমির, আপনাকে ধন্যবাদ। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করায় নরসিংদীর বেশিরভাগ ফার্মেসিতে নষ্ট হচ্ছে ঔষধের গুণাগুণ। 2000-এর বেশি ডিসপেন্সারির মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটি আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা। চিকিৎসকরা বলছেন, দোকান মালিকদের এমন উদাসীনতার কারণে জীবন রক্ষাকারী ঔষধ কখনো কখনো হুমকির কারণ হয়ে দাঁড়ায়। নরসিংদী থেকে মাহবুবুর রহমানের তথ্যে জানাচ্ছেন জেসমিন আলম। ওষুধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা হলো বেশিরভাগ ওষুধের দোকানে তাপমাত্রা সংরক্ষণের ব্যবস্থা নেই। উন্মুক্ত দোকানে মেঝে থেকে শুরু করে কাঠের তাকে সারি সারি সাজানো নানা জাতের ওষুধ। তাপমাত্রা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। নরসিংদীর ফার্মেসিতে একই চিত্র। অতিরিক্ত আর্দ্রতা ও গরমে নষ্ট হচ্ছে ওষুধের গুণাগুণ। 2000-এর বেশি ডিসপেন্সারির মধ্যে জেলায় হাতে গোনা কয়েকটি দোকান শীতাতপ নিয়ন্ত্রিত। কিছু দোকানে ফ্রিজ থাকলেও তাতে ওষুধ রাখা যায় খুবই সামান্য। গরমের কারণে আমাদের ওষুধের গুণগত মান অনেকটা কমে যেতেছে। এখন আমরা যে রোগীর ওষুধ দিই ওষুধে কাজ করে না, কাজ কতটুকু করে না করে
এটা যারা খায় তারই দেয়। তাপমাত্রার বিষয়ে সঠিক ধারণা নেই বিক্রেতাদের, আর ক্রেতারা ওষুধ কিনছেন নিরুপায় হয়ে। তীব্র গরমে ওষুধ নষ্ট হয়ে যায়, ওষুধ আমাদের কোনো কাজ হয় না, আমরা খাইতেছি আর নিতে হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো পরিস্থিতি বর্তমানে নাই। ওষুধের গুণগত মান ঠিক না থাকলে রোগীর জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। টেম্পারেচার অধিক হারে বেড়ে যাচ্ছে, এটা কোনোভাবেই এটাকে সাপোর্ট তো আমরা দিতে পারবো না যে ওষুধ ভালোই থাকবে। আমাদেরকে সময় আসছে এখন প্রতিটা ফার্মেসিকে ডেভেলপ করে নিয়ে তার টেম্পারেচারটাকে মেনটেন করা। জীবন রক্ষাকারী যে ওষুধ যেটা দিয়ে মানুষের আমরা জীবন রক্ষা করে থাকি, সেটা যদি আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা যদি সংরক্ষণ, বিতরণ এবং সরবরাহ না করতে পারি, তাহলে আমরা গুরুতর মানুষজনকে গুরুতর ক্ষতির সম্মুখীন করব। আমাদের ভবিষ্যৎ জেনারেশন হুমকির মুখে পড়বে। বাংলাদেশ সরকারের তরফ থেকে মডেল ফার্মেসি কনসেপ্ট চালু করা হয়েছে। আশা করি আমাদের প্রতিটি ফার্মেসির নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে এই আদর্শ তাপমাত্রা মেনটেন করার চেষ্টা করা হবে। সঠিকভাবে ওষুধ সংরক্ষণ করা না হলে পার্শ্ব প্রতিক্রিয়ার পাশাপাশি কার্যকারিতাও নষ্ট হতে পারে। জেসমিন আলম, মোহনা সংবাদ। পদ্মা সেতুর দ্বার উন্মোচনে মুখ থুবড়ে পড়ছে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ ব্যবস্থা। একদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে লঞ্চের ভাড়া, অন্যদিকে নৌপথের অর্ধেক সময়ে নেমে এসেছে সড়ক পথের যোগাযোগ। এই অবস্থায় যাত্রী সংকটে লঞ্চ চলাচল বন্ধের উপক্রম হয়েছে। পরিস্থিতি উত্তরণে সরকারের সহযোগিতা চাইছেন লঞ্চ মালিকরা। বরিশাল থেকে শেখ শামীমের তথ্যে আর জানাচ্ছেন আফরিন পপি। পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে দক্ষিণের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। সড়ক পথে এখন ঢাকা বরিশালের দূরত্ব ৪ থেকে ৫ ঘন্টার। অন্যদিকে পানিপথে এই সময়সীমা প্রায় দ্বিগুণ। এছাড়া জ্বালানির দাম বৃদ্ধিতে বেড়েছে লঞ্চের ভাড়াও। সব মিলে এ অঞ্চলের নৌ রুটগুলো বন্ধর উপক্রম হয়েছে। এতে বেকার হবার আশঙ্কায় রয়েছেন এর সঙ্গে জড়িতরা। পদ্মা সেতু উদ্বোধন সাথে সাথে তেলের মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে খুবই খারাপ অবস্থায়। তবে আরামদায়ক ও নিরাপদ হওয়ায় এক শ্রেণীর যাত্রী এখনো লঞ্চের বিকল্প দেখছেন না। লঞ্চগুলোতে আগে ১,০০০-১,৫০০ লোক প্রতিদিন যাতায়াত করতো, এখন এখানে ১৫০-২০০ লোক হয়। সব লঞ্চগুলোই বন্ধ, শুধু কোনোভাবেই ২-১টা লঞ্চ ঢাকা বরিশাল রুটে কোনোভাবে তারা চলছে। এ খাতকে টিকিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানালেন লঞ্চ মালিকরা। তেলের দাম বৃদ্ধির জন্য আমাদের লঞ্চের ব্যবসা ধস নেমেছে। এক্ষেত্রে যদি সরকার আমাদের এই তেলের দামে সাবসিডি দেয় এবং আমাদের যাবতীয় ভ্যাট ট্যাক্স ইত্যাদি ক্ষেত্রে সাবসিডি দেয়, আমরা পুনরায় আগের মতো লঞ্চের ব্যবসা করতে পারবো ইনশাআল্লাহ। তেলের দাম না কমালে পরিস্থিতির উন্নতি হবে না বলেও জানান সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ। মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে ২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় বরগুনার পাথরঘাটার জেলেরা। এই অবস্থায় বরাদ্দকৃত ফিজিএফের সুষ্ঠু বন্টন নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। পাথরঘাটার প্রতিনিধি সুমন মোল্লার তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের নিরাপদ প্রজননের লক্ষ্যে প্রতি বছরের এই সময়টাই সাগরে মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য অধিদপ্তর। এবছরও এর ব্যতিক্রম হয়নি। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ নিষেধাজ্ঞায় অভাব অনটনের আশঙ্কায় জেলেরা। ট্রলার সব গাড়ে ডক করাইতেছি, জাল দড়ি গুছাইতেছি, অবরোধ তো সামনে শুরু হয়ে যাবে। অবরোধ চাইছে না, জাল দড়ি গুছাই থমো, অবরোধ গেলে আমরা সাগরে নাম। পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। অভিযোগ রয়েছে নিষেধাজ্ঞা চলাকালীন সময় জেলেদের সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হন অনেকেই। যারা অরিজিনাল চাইলে এরা পায় না, অবরোধের সময় দেয়, চাল দেয়, হাত দেয়, পোষায় না। তবে জেলেদেরকে অবরোধকালীন সময়ে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলেরা যাতে অনাহারে অনাদরে না পড়েন, তারা যেন কোনো সমস্যায় না পড়েন, এই জন্য তাদের মাঝে চাউল বিতরণ করা হয়। প্রতি মাসের জন্য 40 কেজি করে চাউল বিতরণ করা হয়। তো এই চাউল ইতিমধ্যে আমাদের কাছে এসেছে, আমরা কিছু কিছু ইউনিয়নের বিতরণ ইতিমধ্যে শেষ করেছি। নিষেধাজ্ঞা চলাকালীন সময় নিবন্ধিত সব জেলের জন্য সরকারি সহায়তার পাশাপাশি পুনর্বাসনও দাবি করেছেন তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে মামুন কাইম ও লিপি প্যানেলের নির্বাচনী পথসভা ধামতি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুর রহমান উজ্জ্বল খানের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৬ হাতিয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী। সিরাজগঞ্জের বেলকুচিতে সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী সেলিম সরকারের নেতৃত্বে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার উপর হামলার প্রতিবাদে বেলকুচির মুকুন্দগাতি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে নবনির্মিত থেরাবাদ বুদ্ধিস্ট একাডেমির ভবনের উদ্বোধন ও পান্ডিচা সীমা জাদি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর বাহাদুর উষৈ সিং। সিরাজগঞ্জের দোস্ট এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। নোয়াখালীর নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে চাঁদা না দেওয়ায় রাতে দেওয়াল ভেঙে বসত বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পারভিন আক্তার। ময়মনসিংহের ফুলবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক। সিরাজগঞ্জে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। নাটোরের গুরুদাসপুরে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রভাবশালীদের দায়েরকৃত মামলায় জামিনে বের হয়ে হুমকিতে বাড়ি ফিরতে না পারায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ৬ পরিবার। জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস লিমিটেডের মৌসুমী শ্রমিক কর্মচারীদের শূন্যপদে স্থায়ী সমন্বয়করণের স্থগিত আদেশ প্রত্যাহার ও বিভিন্ন মিল থেকে আগত কর্মচারীদের ঝুঁকি ভাতা বাস্তবায়নের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শাহজাহানপুরে কৃষি অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৭ আসনের সংসদ সদস্য মোস্তফা আলম নান্নু। নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নে রাতের আধারে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর নির্বাচনী উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ সারা দেশ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। যোগ্য প্রার্থীর খোঁজে ভোটাররা সুষ্ঠু করতে প্রত্যয়ী কমিশন। সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় নরসিংদীর ফার্মেসিতে নষ্ট হচ্ছে ওষুধের গুণাগুণ। উদাসীনতায় বাড়ছে জীবনের ঝুঁকি, বলছেন চিকিৎসকরা। এবং পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগে স্থবিরতা, যাত্রী সংকটে লঞ্চ চলাচল বন্ধের উপক্রম, সরকারের সুদৃষ্টি চান লঞ্চ মালিকরা। এই ছিল মোহনা সংবাদ সারা দেশে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।